আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খামেনির পর ইরান যে বড় ধাক্কা খেয়েছে, এখন সেটি আরও বেড়েছে আলী লারিজানির ঘটনায়। আলী লারিজানি সে ব্যক্তি যিনি তার শেষ বক্তব্যে বলেছিলেন যে মুসলিম দেশ নিজের মুসলমানদের জন্য দাঁড়ায় না এবং সব মুসলমানের পক্ষ নিয়ে কথা বলে না, এমন মুসলিম দেশের কোনো মূল্যই নেই। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছিলেন। মনে হয় তিনি আগে বুঝতে পেরেছিলেন যে তাকে নিজের জীবন উৎসর্গ করতে হবে, তবে এটাও তিনি জানতেন যে এতে মুসলমানদের উপর খুব একটা প্রভাব পড়বে না। যেমন এখন আপনার উপর তেমন কোনো প্রভাব পড়ছে না, আপনি এই ভিডিওটি দেখছেন, হয়তো আপনার একটু খারাপ লাগতে পারে, কিন্তু যারা বাজারে ঘুরছে তাদের কিছুই যায় আসে না। আপনাদের ঘরের নারী পুরুষ যারা মেহেদির ডিজাইন নিয়ে ব্যস্ত, তাদের আমি অভিনন্দন জানাই। অভিনন্দন, ইরানের মেরুদণ্ড ভেঙে গেছে। অভিনন্দন, ইরানের মেরুদণ্ড ভেঙে গেছে। সবাইকে অভিনন্দন। এখন ঈদ আরও উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করুন। হ্যাঁ, গতরাতে ইসরায়েল আলী লারিজানিকে টার্গেট করেছে। ইরানের কোনো নেতাই আন্ডারগ্রাউন্ডে নেই এবং ইরানের এই নীতি যে তারা শত্রুর কাছ থেকে লুকিয়ে পালাবে না, সেটা এখন তাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। আর শত্রুরা এর সুযোগ নিচ্ছে। একদিকে বলা হয়েছিল যে ইরানের শাসন ব্যবস্থা লুকিয়ে আছে, কিন্তু তখনও লারিজানি রাস্তায় ছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ পুরো সরকার সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় ঘুরছিল এবং প্রতিবাদে অংশ নিচ্ছিল। ইসরায়েল সেই সুযোগটাকে কাজে লাগায়। খবর আসছে আলী লারিজানিকে টার্গেট করা হয়েছে। আরও খবর রয়েছে যে ইসরায়েল নিশ্চিত করেছে তাদের হামলায় আলী লারিজানি নিহত হয়েছেন, তবে ইরান এখনও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। খামেনির মৃত্যুর ক্ষেত্রেও ইরান 12 ঘন্টা পরে নিশ্চিত করেছিল। আমি এর আগেও এ ধরনের তথ্য দিয়েছিলাম, কিন্তু তার ফলে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তাই এবার সরাসরি কিছু না বলে ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েল ইতিমধ্যে নিশ্চিত করেছে যে লারিজানি নিহত হয়েছেন এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এই ঘোষণা এসেছে। שהנחיש הלילה צבא ארצות הברית על אי הנפט האיראני. זאת התגובה ההולמת למיקוש מוצרי הורמוז וניסיונות הסחיטה של משטר הטרור האיראני. এছাড়া একটি ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে নেতানিয়াহু ল্যান্ডলাইন ফোন ব্যবহার করছেন এবং সেখান থেকে পুরো অপারেশনের নির্দেশ দিয়েছেন। এটা সেই সময়ের ছবি যখন আলী লারিজানিকে হত্যা করার নির্দেশ নেতানিয়াহু দিয়েছিলেন। কিন্তু মুসলমানরা আজ রাতে এই খুশিতে কি খাবেন সেটা বাজার থেকে ভেবে নিয়ে আসবেন। যখন আমেরিকা পুরোপুরি চাপে পড়ে যাচ্ছিল এবং ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে কেউ এগিয়ে আসেনি, তখন ট্রাম্প ইসরায়েলকে বলেন। এরপর ইসরায়েল ইরানের শীর্ষ কর্মকর্তাদের টার্গেট করে, যার মধ্যে লারিজানি, আইআরজিসির শীর্ষ কমান্ডার এবং আরও অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। মনে রাখবেন, খামেনিকে হারানো যতটা ক্ষতি হয়েছে, তেমনি ইরানের জন্য লারিজানি ছিল মেরুদণ্ডের মতো। ইরান এমন এক রত্ন হারিয়েছে যার ফলে এই যুদ্ধ এখন ইরানের জন্য খুব কঠিন হয়ে যাবে, খুবই কঠিন। আমি নিজের আবেগ আর চোখের পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। মুসলমানদের অবস্থা দেখে আরও বেশি কষ্ট হচ্ছে। এদিকে ইরানের পক্ষ থেকে লারিজানির যে আপডেট আসছে, সেখানে বলা হচ্ছে যাকে নিহত বলা হচ্ছে সেই লারিজানি নিজ হাতে একটি নোট লিখেছেন, যেখানে ইরানের নৌবাহিনীর কর্মকর্তা ও শহীদ কমান্ডারদের জানাজা ও দাফনের কথা উল্লেখ রয়েছে। তাই ইরান এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে না যে লারিজানি জীবিত না নিহত, কিন্তু ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা করেছে এবং নিশ্চিত করেছে যে তারা লারিজানিকে হত্যা করেছে। এখন সবার নজর থাকা উচিত ইরানের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। তবে অনুমান অনুযায়ী লারিজানি হয়তো আর বেঁচে নেই। এখন আমি মুসলমানদের কি আর বলবো। খামেনিকে হত্যার পেছনে মোহাম্মদ বিন সালমানেরও ভূমিকা আছে বলে অভিযোগ করা হচ্ছে। তিনি ইসরায়েলের মতো চাপ সৃষ্টি করেছিলেন। একটি রিপোর্টে বলা হয়েছিল যে মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ইরানের উপর বড় হামলার জন্য চাপ দেন। তার পরপরই ট্রাম্প ইসরায়েলকে নির্দেশ দেন এবং ইসরায়েল লারিজানি ও ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে। তাই এই ঘটনার জন্য মোহাম্মদ বিন সালমানকেও দায়ী বলা হচ্ছে। যদি সত্যি লারিজানি আর বেঁচে না থাকেন, তাহলে ইরানকে এখন নতুন করে ভাবতে হবে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। কিন্তু মুসলমানদের কিভাবে অভিনন্দন জানাবো তা বুঝতে পারছি না, কারণ তারা এখনও বাজারে ব্যস্ত। সেহরিতে কী খাবে তা নিয়ে ভাবছে। বিরিয়ানি খেতে হবে, হালিম খেতে হবে, সেটাই তারা ভাবছে। তাদের কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। মহিলাদের জন্য বাজারে যাওয়াই খুব জরুরি। আর তো মাত্র 2 দিন বাকি। এখনও বাচ্চাদের জুতা কেনা হয়নি, খেলার জন্য ম্যাচিং ওড়না আনা হয়নি, চুড়িও ম্যাচিং করা হয়নি। এগুলো আমাদের সমাজের জন্য সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাই সমাজ সেদিকে মন দিক। আরব দেশগুলো ঠিক হয়নি, এরা আর ঠিকও হবে না। আপনাদের আমি বলেছিলাম যে মোহাম্মদ বিন সালমান নিজের ব্যক্তিগত মোবাইল থেকে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে চাপ দিয়েছেন ইরানের উপর জোরালো হামলা চালিয়ে যেতে, বারবার বড় হামলা করতে। আর এখন নতুন রিপোর্টে বলা হচ্ছে আরও অনেক আরব দেশও ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকাকে বলেছে ইরানের উপর হামলা আরও বাড়াও, বড় করো, যাতে ইরান তাদের স্বার্থ, কোম্পানি বা তেলের মজুদের উপর আঘাত হানতে না পারে এবং তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত না হয়। এখানে সত্যি বলতে গালফ দেশগুলোর উল্টোটা করা উচিত ছিল, ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করা যে ভাই যুদ্ধ বন্ধ করো, হামলা থামাও, যা করার ছিল করেছ, এখন যুদ্ধ শেষ করো। কিন্তু আরব দেশগুলো ঠিক উল্টোটা করছে। ইতিহাস ঘেটে দেখুন, এই আরব দেশগুলো খুব একটা বিশ্বস্ত ছিল না।
আপনি ভাবুন, যে দেশ সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে, অন্যায়ের সামনে মাথা নত করছে না, না ইহুদিদের সামনে না আমেরিকার সামনে, সেই দেশের বিরুদ্ধে সেই তথাকথিত ইসলামিক দেশগুলো দাঁড়িয়ে বলছে আরও হামলা বাড়াও। বরং সৌদি আরব তো সরাসরি বলেছে ইরানের উপর আরও বেশি হামলা চালানো হোক। আর এটাই মূল কারণ যার জন্য ইসরায়েল ও আমেরিকা ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালাচ্ছে। কারণ অনেক দেশই বলেছে ইরানকে ধ্বংস করে দাও, মুছে ফেলো। সৌদি আরব চায় মুসলিম বিশ্বের বাদশাহ হতে, আর ইরান যতদিন আছে ততদিন সৌদি আরব সেই সম্মান পুরোপুরি পাবে না। এই বিষয়টি মোহাম্মদ বিন সালমান ভালোভাবেই জানেন, তাই তিনি তার ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এই কাজ করাচ্ছেন। ইরানের উপর হামলা দেখতে চান আপনারা? কি ধরনের হামলা হচ্ছে দেখুন। بمب دیدم افتاد به خدا اینقدر داداش موتورم تو پارکینگ برم برای چی؟ میشه نگاه کن اتوبوس بود یا خدا এটাও পরিষ্কার, ইরান এখনও হার মানেনি। ন্যাটোর কাছ থেকে গত 3 দিন ধরে সাহায্য চাইলেও এখনও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের উপর চাপ দিচ্ছেন যেন হিজবুল্লাহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে ব্ল্যাকলিস্ট করা হয়। ব্রিটেন পুরোপুরি ইরানের বিরুদ্ধে আমেরিকার পাশে দাঁড়িয়েছে। ইউনাইটেড কিংডমের এয়ারবেসে আমেরিকার B-52 স্ট্র্যাটোফোর্টেস এবং B-2 স্পিরিট পারমাণবিক বোমারু বিমান অবতরণ করেছে। মনে রাখবেন, আমেরিকা তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করছে। পারমাণবিক বোমা বহনকারী বিমানের চেয়ে বড় অস্ত্র আর কিছুই নেই। যুদ্ধের প্রথম দিন থেকেই এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সরাসরি এই ধরনের বোমারু বিমান ব্যবহার করছে আমেরিকা। কিন্তু তারপরও ইরান ভেঙে পড়েনি, বরং লড়াই চালিয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে 50টি ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস হয়ে গেছে, যেগুলো ইসলামিক ইতিহাসের সাথে জড়িত ছিল। এছাড়া প্রায় 12,000 ভবন ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ও আমেরিকা ধারাবাহিকভাবে ইরানে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইসরায়েল জানিয়েছে তারা তেহরান, সিরাজ এবং তাবরিজ এই 3 জায়গায় বড় ধরনের হামলা চালিয়েছে। ইরান খোলাখুলি বলেছে ইসরায়েল এই যুদ্ধের সুযোগ নিয়ে তাদের নাম ব্যবহার করে আল আকসা মসজিদের বিরুদ্ধে বড় কিছু করতে পারে। আগে থেকে এমন আশঙ্কা ছিল, কিন্তু বলা হয়নি। যেমন কিছু আরব দেশে হচ্ছে, যেখানে হামলা না হলেও তাদের নামে ড্রোন দেখানো হচ্ছে। ঠিক তেমনিভাবে ইসরায়েল বা আমেরিকা নিজেরাই হামলা চালিয়ে দোষ ইরানের উপর চাপাতে পারে, যাতে অন্য দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইরান বলছে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র নকল করে আল আকসা মসজিদে হামলা চালিয়ে ইরানকে দোষারোপ করার সম্ভাবনা রয়েছে। তাই ইরান বিশ্বের মুসলমানদের আগে সতর্ক করে দিয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা বড় সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি সাশ্রয়ের জন্য তারা ঘোষণা করেছে যে সপ্তাহে 4 দিন কাজ হবে, বাকি দিন ছুটে। এই অঞ্চলে ইরান যা বলেছিল তা যেন বাস্তবেই ঘটেছে। তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $105 পৌঁছেছে। ইরানের নৌবাহিনীর এক কমান্ডার হুমকি দিয়েছেন শ্রীলঙ্কার কাছে আমেরিকা যে নিরস্ত্র নৌসেনাদের হত্যা করেছে তাদের প্রতিটির রক্তের প্রতিশোধ তারা নেবে। অন্যদিকে ইরাক ইরানের সঙ্গে চুক্তি করেছে যাতে তাদের জাহাজগুলো স্ট্রেইট অব হরমুজ দিয়ে নিরাপদে চলতে পারে। আমেরিকা যা বলছে পরের দিন তা থেকে সরে আসছে। এখন পর্যন্ত আলোচনা হচ্ছিল যে ইউনাইটেড স্টেট তাদের মিত্রদের সঙ্গে অন্যান্য দেশের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিয়ে নিয়ে যাবে। কিন্তু এখন আমেরিকা বলছে তারা এসকর্ট করলেও শতভাগ গ্যারান্টি দিতে পারবে না যে ট্যাঙ্কার নিরাপদ থাকবে। এদিকে উইজ এয়ার এবং ব্রিটিশ এয়ারওয়েজ ইসরায়েলের জন্য তাদের সব ফ্লাইট আরও বিলম্বিত করেছে। হ্যাঁ, মানুষ এখন ইসরায়েলে আসা যাওয়া এড়িয়ে চলছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো ইসরায়েল ও গালফ দেশগুলোতে ফ্লাইট পরিচালনা এড়িয়ে যাচ্ছে। অন্যদিকে ইরান নিশ্চিত করেছে যে তাদের খার্ক আইসল্যান্ড সম্পূর্ণ নিরাপদ আছে। তাদের কোনো তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়নি এবং তেল রপ্তানিও বন্ধ হয়নি। ওদিকে কুয়েতের এক শক্তিশালী পাইলটের কথা বলা হচ্ছে, যিনি একাই আমেরিকার 3টি F-15 ঈগল ভূপাতিত করেছেন। কিন্তু পরে কুয়েত চাপের মুখে সে দক্ষ পাইলটকে গ্রেফতার করেছে। ইরান যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তা বোঝা কঠিন। ইরাকের আকাশে এসব ক্ষেপণাস্ত্র জিগজ্যাগ গতিতে উড়ে আমেরিকার ঘাঁটিতে আঘাত করছে। এই ভিডিও ইউরোপে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সৌদি আরবে স্থাপিত আমেরিকান আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম, যা শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, সেটিও ইরান ধ্বংস করে দিয়েছে। স্যাটেলাইট ছবিতে এর প্রমাণ দেখা যাচ্ছে, যার কারণে সৌদি আরব ও আমেরিকা সমালোচনার মুখে পড়েছে।
এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন তারা আশা করেনি যে আমেরিকা গালফ দেশগুলোর জমি ব্যবহার করে তাদের উপর হামলা করবে, কিন্তু যখন তা হচ্ছে তখন তাদের জবাব দিতেই হচ্ছে। আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেছেন তারা 100টিরও বেশি শত্রু ড্রোন ভূপাতিত করেছে এবং তাদের কাছে এখনও অনেক অস্ত্র ও ড্রোন রয়েছে। শত্রুরা ভাবছে তারা ইরানের স্থাপনা ধ্বংস করে সব কিছু বদলে ফেলবে, কিন্তু তা হবে না। ইরান লড়ছে এবং ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে রাশিয়া লাভবান হচ্ছে। এখন থাইল্যান্ড রাশিয়ার সঙ্গে তাদের ক্রুড অয়েল কেনার বিষয়ে আলোচনা করছে। আর সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ যুক্তরাষ্ট্রে হওয়ার কথা, যেখানে ইরানও অংশ নেয়। তাই ইরান এখন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে যেন ফিফা ওয়ার্ল্ড কাপ আমেরিকায় না হয়ে অন্য কোনো তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়। আমি 2 দিন আগে বলেছিলাম দুবাই এয়ারপোর্ট থেকে দূরে থাকুন। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দিনের বেলাতে এত বড় হামলা হয়েছে যে চারদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে। Open, 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 open. Oh my god, this is... I can't tell you how hot it is. Someone close the window. এদিকে সৌদি আরব জানিয়েছে তারা ইরানের আরেকটি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইরান এখনও সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আপনার মনে থাকতে পারে আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে আগুন লেগেছিল, যে বিষয়ে নতুন তথ্য এসেছে। 2 জন এতটাই গুরুতরভাবে দগ্ধ হয়েছে যে তাদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে। সে জাহাজে প্রায় 600 নাবিকের থাকার বেড পুড়ে গেছে এবং ক্রু সদস্যদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এতে বোঝা যায় আগুন কতটা ভয়াবহ ছিল। রিপোর্ট অনুযায়ী সেই আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারে 30 ঘন্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছিল এবং 30 ঘন্টা পর তা নিয়ন্ত্রণে আনা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।